এখন কোথায় গেলে এই গণ অভ্যুত্থানের যারা লিডার, যারা এই সরকার গঠনে অনেক বড় ভূমিকা পালন করলো, তারা এদের প্রতারক মনে করলো যে সেফ এক্সিট নিয়ে তাদের যাইতে হবে। বেশা ফারহানা, আপনাকে শুনে আমি একটু জনাব নুরুল হক নূরকেও শুনতে চাই এই বিষয়টায়। আমি যদি প্রতারণা শব্দটি কঠিন শক্ত একটি শব্দ, আমি যদি প্রতারণা শব্দটিকে একপাশে সরিয়েও রাখি, গণ অভ্যুত্থানের পরে সকলের সম্মতিতে সকলের ইচ্ছায় যে সরকারটি গঠিত হলো, সেই সরকারটি কতটা আচার ব্যর্থ হলে এরকম সেফ এক্সিট কথাটা প্রশ্নটা ওঠে। আপনি দেখুন সেফ এক্সিটের কথাটা মানে নিরাপদ প্রস্থান না, এটা যদি বাংলা করি নিরাপদ পলায়ন যদি নাও বলি, নিরাপদ প্রস্থান। তো নিরাপদ প্রস্থানের প্রশ্ন কখন আসে? এক হচ্ছে যখন আপনি কোনো গুরুতর অপরাধ করেন। এই সরকারটি কি কোনো গুরুতর অপরাধ করেছে? এই সরকারটিকে আমি দুই ভাগে ভাগ করতে চাই। এক ভাগে আছে সুশীল সমাজ বা নাগরিক সমাজের ব্যক্তিরা, আরেক ভাগে আছে গণ অভ্যুত্থানের কিছু পরিচিত মুখ। গণ অভ্যুত্থানের দুজন পরিচিত মুখ, নাহিদ ইসলাম যেহেতু সরে এসছেন, দুজন পরিচিত মুখ এখনো আছেন। তার একজন হচ্ছেন মাহফুজ আলম, আরেকজন হচ্ছেন সরি আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, আরেকজন যিনি কুমিল্লার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জি, আমি মাহফুজ আলমের ব্যাপারে খুব বেশি বিতর্ক কিন্তু আমাদের কানে আসে নাই, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার এলাকা, তার পরিবার, তার পলিটিক্যাল পার্টিতে যোগ দেয়া, মানে কোনটাকে তিনি আদৌ দেবেন, তার নির্বাচন করা, নির্বাচনকে সামনে রেখে 240 কোটি টাকার প্রজেক্ট কুমিল্লায় অনুমোদন করা, যেটা নির্বাচনের ঠিক অব্যবহিত আগেই শেষ হবে বা শুরু হবে, অর্থাৎ ইলেকশনের সাথে ভেরি ক্লোজলি কানেক্টেড। এই বিষয়গুলো কিন্তু ভালো বার্তা দেয় না। প্রথম থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটাই বলছেন আর কি, যে তিনি অনেক বেশি মানে বিরোধী প্রপাগান্ডার শিকার হয়েছেন নানা কারণে। যাই হোক, সেটাকেও যদি আমরা আলাদা করে রাখি, যে মানে তাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, যেমন বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে যেটা সবচেয়ে বেশি বলা হয়েছে যে ওই দক্ষিণ ঢাকার মেয়র হিসাবে তিনি ইশাককে বসতে দেন নাই, এবং এইটা সম্পূর্ণ তারই সিদ্ধান্ত। এইটা উপদেষ্টাদের মধ্যেও কেউ এইটা ডিসক্লোজ করেন নাই, এমনকি প্রধান উপদেষ্টার প্রেস সচিব এটা বলেন নাই যে এইটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একক সিদ্ধান্ত না, এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, যেখানে উপদেষ্টা পরিষদ তার ঘাড়ে বন্দুক রেখে মানে তাকে আসলে মানে আমি এটাতে খুবই বিস্মিত হয়েছি যে এইটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঠেলে দেওয়া হয়েছে। বলে নাই যে এটা আসিফের সিদ্ধান্ত না, এর বাইরেও আপনি দেখেন আসিফ একটি গণমাধ্যমের দিকে আঙ্গুল তুলছে যে সেই গণমাধ্যমটি ইশরাকের প্রভাব দ্বারা প্রভাবিত, কিন্তু সেই গণমাধ্যম যে রিপোর্ট গুলো করেছে সেটা তো একটা প্রপার ইনভেস্টিগেশন হতে পারতো, তাই না? আমরা তো কোনো দলীয় সরকারের অধীনে নাই, এই সরকারটা তো নির্দলীয়, নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি, নতুন বাংলাদেশের স্লোগান সামনে নিয়ে এসছে। তাহলে একজন উপদেষ্টার অনিয়মের কোনো রিপোর্ট যদি গণমাধ্যমে আসে, সেটার কেন তদন্ত হবে না? আচ্ছা, আসিফ আর মাহফুজের কথা একপাশে সরিয়ে রাখি, এখন আসুন নাগরিক সমাজের যারা সদস্য তাদের দিকে একটু তাকাই। তাদের ম্যাক্সিমামেরই ডুয়াল সিটিজেনশিপ, সুতরাং বাংলাদেশ থেকে তাদের সেফ এক্সিট খুবই সহজ। সার্জিস আলম বলছেন যে মৃত্যু ছাড়া নাকি কোনো সেফ এক্সিট নাই, না, একদমই না। ওনারা খুব সহজেই একটা এমিরেটসের ফ্লাইট ধরে বিজনেস ক্লাসে করে চলে যেতে পারবেন। আচ্ছা, বিজনেস ক্লাস কেন? বিজনেস ক্লাস এই কারণেই যে উপদেষ্টাদের অনেকের পিএস এপিএস এর দুর্নীতি নিয়ে ফিরিস্তি রিপোর্ট ছাপা হয়েছে, এবং তার উত্তরে কেউ বলেছেন তারা মানে পিএস এপিএস সরিয়ে দিয়েছেন, কেউ আবার বলেছেন আমরা শক্ত করে বকে দিয়েছি। তো এই যে বকে দেয়া কিংবা সরিয়ে দেয়া, এটা তো আসলে ফৌজদারি অপরাধ বা রাষ্ট্রের সম্পদ যখন আপনি পকেটস্থ করেন সেটা সাজা হতে পারে না। তাহলে তো শেখ হাসিনার সময় 400 কোটি টাকা পিয়ন বানিয়েছে, তো সেটার সাথে এই আমলের পার্থক্যটা হলো কোথায়? আমরা তো কোনো পার্থক্য খুঁজে পাই না। তো এই যে উপদেষ্টা মণ্ডলীর এক একজনের এক এক রকম সমস্যা, তো এখন সেফ এক্সিটের কথা হয়তো সে কারণেই উঠছে। আর দুই হলো, যারা সেফ এক্সিটের কথা বলছে তারা কেন এখন বলছে না যে কি কারণে, কেন তারা প্রতারিত বোধ করছে? এটা কি তাদেরকে কোনো অন্যায্য সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল, দেয় নাই, সেজন্য প্রতারিত বোধ করছে? কিন্তু বেশি ফারহানা, আমি এই পর্যায়ে এটা লম্বা করতেছি না, শুধু জানতে চাইতেছি যে আমরা তো উপদেষ্টাদের মধ্যে থেকে ছাত্র উপদেষ্টাদের দেখতে পাচ্ছি। আপনি জনাব মাহফুজ আলমের কথা বললেন, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বললেন, জনাব নাহিদ ইসলাম এখন
থানার উপদেষ্টা নাই, কিন্তু তারা তো আমি যদ্দূর বুঝতেছি যে তারা মিন করতেছেন ছাত্র উপদেষ্টাদের বাদ দিয়ে অন্য উপদেষ্টাদের। কিন্তু অন্য উপদেষ্টারা স্পেসিফিক কি করছেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো বা অসততার কোনো স্পেসিফিক অভিযোগ, তারা ব্যর্থ হইতে পারে, কিন্তু এগুলিকে আমরা একটা দেখি বা আমাদের কাছে কিছু আছে স্পেসিফিক কিছু, মানে ছাত্র উপদেষ্টাদের কথা বাদ দিয়ে? আমার একটা পরিচয় তো আইনজীবীও, তো আইনে একটা কথা বলা হয়, হি হু অ্যালেজেস মাস্ট প্রুভ, যে অভিযোগ উত্থাপন করবে তাকেই সেটা প্রমাণ করতে হবে। তো যে অভিযোগটা উত্থাপিত হয়েছে যে তারা প্রতারণা করেছে, তাদের নিরাপদ প্রস্থান দরকার হবে, তো যে অভিযোগ এনেছে তাকে প্রমাণ করতে হবে যে কি প্রতারণাটা তারা করেছে। তো আমাদের সাধারণ মানুষ এবং আমরা যারা নির্বাচন করব, আপনি খুব সঠিকভাবে বলেছেন, আমি কিন্তু এখনো আমার এলাকায়, আমি সপ্তাহে 5 দিনে আমার এলাকাতেই থাকি। তো আমরা এই যে মানে জীবন দিয়ে কাজ করছি, এত কষ্ট করছি, এরপরে যদি আমরা গিয়ে দেখি যে আগে ভাগেই কোনো না কোনো ডিলিং কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে উপদেষ্টাদের কিংবা উপদেষ্টা পরিষদের হয়ে আছে, কিংবা নির্বাচনে একরকম ধোঁয়াশা দেখছি, কারণ আমি অনেক বেশি সরব, অনেক বেশি সমালোচনা করি এই সরকারের, সুতরাং আমার নির্বাচনের সময় আমি জানি না আমি কিরকম ট্রিটমেন্ট পাবো। আমি কিন্তু সত্যি ভীত খালেদ ভাই, কারণ এই সরকারের এত সমালোচনা আমি গত 14 মাসে করেছি যে এই সরকার আমার আসনে, আমার নির্বাচনে সঠিকভাবে নিরপেক্ষভাবে প্রশাসন, কিন্তু আমার কাছে মনে হয় যে বেরসা ফারহানা এটা খুব ভয়ের বিষয়। আমি ব্যক্তিগতভাবে যেরকম ভাবে দেখেছি যে আপনি তো বিএনপিরও অনেক সমালোচনা করেছেন, এখন বিএনপি আপনাকে নমিনেশন দেয় কিনা, বিএনপি আপনাকে কিভাবে ট্রিট করে, একটা আমিডামি প্রার্থী দাঁড় করায় কিনা, সেইটাও একটু আসলে দেখার বিষয় যে সেইটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় আর কি। আমার মনে হয় আমি যেহেতু 17 সাল থেকে কাজ করছি, আমি জানি যে আমি দাবি বা যেই প্রার্থী দাঁড় করা মানুষ আমার সাথে আছে আলহামদুলিল্লাহ। আপনি আমার প্রোগ্রামগুলো দেখলে আপনি বুঝতে পারবেন মানুষের সারা ইজ ডিফারেন্ট, তো ওইটা আমার সাথে আছে। আমরা কি জনাব নুরুল হক নূর, আমি আপনাকে পেয়ে ওই সেফ এক্সিটটার ধারণা থেকে যে কেন তারা আসলে কাদের দিকে ইঙ্গিত করতেছে, যে মানে কোন উপদেষ্টারা বা কাদের আসলে সেফ এক্সিটটা নিতে হবে, সেইটা একটু আপনি আমাদেরকে যদি একটু বলেন। আরেকটা বিষয় হচ্ছে যে তাহলে আমি এখন কি করব? জনাব নুরুল হক নূরের ইন্টারনেট কানেকশনটা একটু হয়েছে, তবে আমি একটা খবরের প্রতি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই বেরেসা রুমিন ফারহানা এর মাঝখানে, যেটা আপনাকে আসলে আমি পরের করার কথা ছিল, নুরুল হক নূর ফিরে আসুক। সেটা হচ্ছে যে আমি আজকে বোধহয় দৈনিক সমকালে একটি প্রতিবেদন দেখলাম। দৈনিক সমকালে প্রতিবেদনটা হচ্ছে অনেকটা এরকম, আমি আপনাকে বলি, এনসিপিকে ভোটের মাঠে সঙ্গে চায় বিএনপি। আমরা দেখেছি যে বিএনপি এনসিপির কর্মকাণ্ডকে তুমুল সমালোচনা করেছে, আপনিও করেছেন, মানে আপনার সাথে তো কথা মাঠের বাইরে, মাঠের ভিতরে, স্ক্রিনের বাইরে নানা রকম হয়েছে। এইটা কি সত্যি আসলে, মানে জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের যে দল এনসিপি, তাকে বিএনপি আসলে সঙ্গে চায়? আমার কাছে ঠিক তথ্যটা নেই, আমি জানি না বিএনপি এনসিপির সঙ্গে জোট করার কথা ভাবছে কিনা। তবে বহুদিন আগে বিএনপি একটা অবস্থান পরিষ্কার করেছিল যে জামাতের সাথে জোট হবে না, এর বাইরে অন্য যে কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে বিএনপি জোট করতে পারে। তবে এখানে আরো একটা কথা আমি বিনয়ের সাথে বলি, আমাদের গণতন্ত্র মঞ্চের সঙ্গে আমাদের এক ধরনের অ্যালায়েন্স আছে। গণতন্ত্র মঞ্চ আমাদের সঙ্গে গত 7-8 বছর ধরে মাঠে ছিল, একই সঙ্গে 12 দলীয় জোটও কিন্তু এখনো আছে বিএনপির সাথে। তো এতগুলো পলিটিক্যাল পার্টির সঙ্গে জোট করার পরে আবার নতুন করে এনসিপির সঙ্গে হবে কিনা, এই ব্যাপারে আমার কাছে কোনো ব্যক্তিগত তথ্য আমি জানি না। এইখানে আমি নিউজটা পড়ে যা জানলাম, নূর সাহেব ফিরে এসছেন আমাদের কাছে, তবু একটা লাইন একটু শুরু রাখি। নিউজটা পড়ে আমি যা বুঝলাম, নিউজটা একেবারেই মানে গরম যাকে বলে ওভেন ফ্রেশ। সেটাতে বলা হইতেছে বিএনপি আসলে এনসিপির কাছে টানতে চায়, জামায়াত থেকে যাতে দূরে রাখা যায়, মানে জামায়াতের সাথে যেন না যেতে পারে। এই ব্যাপারে কি আপনি দুইটা লাইন বলবেন?
দেখুন ভোটে তো এখনো 3 মাস 4 মাস বাকি আছে, তো এই সময়টা ভীষণ ক্রুশিয়াল। অনেক দলের সাথে অনেক দলের জোট হবে, আবার অনেক দলের সাথে জোট যেটা আছে সেটা হয়তো কিছুটা আলগাও হয়ে যেতে পারে। সো এখনই এই ব্যাপারে মন্তব্য করা কঠিন। ভোটের হিসাব নিকাশ, ভোটের পরিসংখ্যান ইত্যাদি সকল কিছু বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের দাবার গুটি সাজাবে, এইটুকু আমি বলতে পারি। জনাব নুরুল হক নূর, আমরা আপনার কাছে জানতে চাইছিলাম যে কেন এই সেফ এক্সিটের কথাটা ভাবা হচ্ছে। এদিকে আমাদের একজন দর্শকের মন্তব্য আমার একটু চোখে পড়তেছে, উনি বারবার মন্তব্য করতেছেন যে হোয়াট এ গেস্ট চয়েস। একজন হচ্ছে বিএনপি, আরেকজন হচ্ছে বিএনপির খুব প্রিয় বা পালিত বা ওরকম কি যেন একটা শব্দ, আমি আবার ওইটা খুঁজে পেতেছি না লাইনটা, যে জনাব নুরুল হক নূর, আপনার কি আসলে বিএনপির সাথে খুব বেশি, মানে আমার এটা জানা ছিল না, কিন্তু মানে আপনি এখন বিএনপির খুব ঘনিষ্ঠ কিনা এটাও আপনি একটু বলবেন, মানে বিএনপির মানে বি টিম কিনা, বি টিম বা এ আর একটু ক্লোজ টিম। প্রথম হচ্ছে যে আমাদের ধরেন 18 থেকে 20 কোটি মানুষের মধ্যে অন্তত প্রায় 10 কোটির উপরে মানুষ ইন্টারনেট ব্যবহার করে বা সোশ্যাল মিডিয়াতেও আছে। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন দলের সাপোর্টার আছে, কাজে সবাই চায় তার ব্লকে রাখতে। তার ব্লকের বাইরে কথা বললেই এত তীর্যক ভাষায় মন্তব্য করে, সেই ক্ষেত্রে আমাদের মধ্যে যে একটা সোশ্যাল মিডিয়া ন্যূনতম একটা সেন্স থাকা দরকার, এটা আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই। সো এখন এইগুলোকে খুব বেশি আমি প্রাধান্য দিতে চাই না, কারণ রাজনীতি করলে তো এগুলো শোনাই লাগবে। তারপরে যে আপনি যে প্রশ্নটা করেছেন সেইটার বিষয়ে যে বিএনপির সাথে ঘনিষ্ঠতা বা দূরত্ব বলতে কিরকম বুঝাবে সেটা আমি জানি না, তবে আমি এইটুকু বলতে পারি যে গত এই আওয়ামী লীগের 1.5 দশকে আমরা বিভিন্ন ক্ষেত্রে যেই ভূমিকাগুলো নিয়েছি বা যেই কাজগুলো করেছি আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে, সেখানে অনেকখানি বিএনপির ফেভারে গিয়েছে। ধরেন এই আন্দোলনের প্রেক্ষাপটটা তো আমরাই তৈরি করেছি 2018 সালে কোটা সংস্কার আন্দোলন। অবশ্যই আমরা আমাদের প্রশ্নে ফিরে আসি, কারণ আপনি যখন এই প্রশ্নের জবাব দিচ্ছেন তখনই আবার আরেকজন দর্শক বলছেন নূর তো জামায়াত ঘেঁষা, তিনি আর কি বলবেন, অর্থাৎ আপনি একই সাথে বিএনপি ঘেঁষাও, জামাত ঘেঁষাও, সব ঘেঁষাও, এতে অসুবিধা নাই। আর রুমিন ফারহানা ব্যারিস্টার, আপনাকে নিয়েও মন্তব্য আছে, যে মন্তব্যটা আমার চোখে পড়তেছে, খালেদ ভাই ভালোই উপভোগ করছেন, রুমিনকে দিয়ে আপনার কথাগুলি বলাচ্ছেন, ইন্টারেস্টিং। আমি একটু জনাব নুরুল হক নূর আপনার কাছে আসতে চাই, এই সেফ এক্সিটের কথাটা এবং উপদেষ্টা পরিষদের মধ্যে কারা আসলে মানে মানে শত্রুতে পরিণত হইল এই যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিলেন দলটার সঙ্গে? এটা রুবিন ফারহানাও আপা যেটা বলেছিলেন যে উপদেষ্টা বা নাহিদ বা আন্দোলনকারীদের উপদেষ্টাদেরকে চুক্তি হয়েছিল, সেটাও ওনারা জানতে পারবেন যে কোনটা রক্ষা করেন নাই বা প্রতারণা করেছিলেন। কিন্তু আমি উপদেষ্টা পরিষদের মধ্যে আসলে 3 ধরনের লোক দেখি, 3টা বলয়ের লোক দেখি। সেই জায়গা থেকে একটা বলয়ের লোক আছে যারা আপনার কিছুটা আর্মি এবং প্রো আওয়ামী লীগের, তারা চাচ্ছে যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হোক নির্বাচনে বা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে, বা আওয়ামী লীগের এই ধরেন অন্যতম সঙ্গী ছিল জাতীয় পার্টি, তাদেরকে স্পেস দেওয়া হোক। যেই কারণে আমরা যখন জাতীয় পার্টির বিরুদ্ধে প্রোগ্রাম করলাম, আপনি দেখেছেন যে প্রকাশ্য দিবালোকে সমস্ত মিডিয়া সবকিছুর সামনে একটা দলের প্রধান, একটা দলীয় কার্যালয়ের সামনে আমাদের উপরে হামলা হয়েছিল। যদিও লোক দেখার একটা তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটির প্রতিবেদন আদৌ আলোর মুখ দেখে কিনা, কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটা আমরা জানি না। কিন্তু এটা শেখ হাসিনার আমলে, শেখ হাসিনাকে তো আমরা ফ্যাসিস্ট বলছি, আওয়ামী লীগকে তো আমরা ফ্যাসিস্ট বলছি, এইভাবে হ্যাঁ গুম করেছে, খুন করেছে, কিন্তু বিএনপির কোন নেতা কর্মী, শীর্ষ নেতাদেরকে কার্যালয়ের সামনে এইভাবে বোধহয় আপনার পিটিয়ে আহত করেনি। তো আমাদেরকে সেটা করেছে। সো কেন আমরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বা প্রতিবাদ করেছিলাম, কারণ তারা চাচ্ছে যে সেই গভর্নমেন্টের অংশটা আমার মনে হয় যে জনাব নূর আবার একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আমি ব্যারিস্টার ফারহানা আপনার কাছে ওই আরেকটা যেটা কমন প্রশ্ন, সর্বশেষ কমন প্রশ্ন, সেটা আপনাকে একটু আমি বলে রাখি যে জনাব সাবের হোসেন চৌধুরীর গ্রেপ্তার, জামিন, ইউরোপীয় 3 দেশের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক, এই সবগুলিকে আপনি একটা সুতায় গাঁথা মালা মনে করেন কিনা? আপনি মনে করেন কিনা যে
মাইনাস শেখ হাসিনা কোনো একটা আওয়ামী লীগ গড়ে তোলার তৎপরতা আছে এর মধ্যে, বা এটা আপনি সমর্থনও করবেন কিনা, বা এটা নিয়ে আপনি মন্তব্য করবেন কিনা? একটা মন্তব্য তো আছে। আমরা লক্ষ্য করেছি ওনার বাসায় গেছেন এবং কোনোভাবে যাতে খবরটি বাইরে না যায় সেটার একটা চেষ্টা ছিল, অর্থাৎ মিটিংটি গোপনীয় সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং এরপরে কিন্তু আমরা অনেক হাত ডাক শুনেছি, কিন্তু সরকার কোনো রকম কোনো মন্তব্য করেনি বা সরকারের তরফ থেকে আমরা কোনো কথাও শুনতে পাইনি। সো অ্যাপারেন্টলি আমরা ধরে নেই যে একজন সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রীর বাসায় 3 জন কূটনীতিক গিয়েছিলেন এবং তাদের সৌজন্য সাক্ষাৎই আমি ধরে নিচ্ছি, এবং তাদের মধ্যে ডেফিনেটলি পলিটিক্যাল আলাপ আলোচনা হয়েছে। সাবের হোসেন চৌধুরীর ব্যাপারে একটি কথা না বললেই না, উনি আওয়ামী লীগের খুব সজ্জন পলিটিশিয়ানদের একজন হিসেবেই ওনাকে মানুষ জানে, পারসেপশনটা সেরকম। তো 1/11-এর সময় অনেকে বলেন যে তার একটা -2 ফর্মুলা যেটা ছিল সেটার সাথে তার এক ধরনের যোগাযোগ হয়তো বা ছিল, এটা আমি জানি না, আমি আওয়ামী লীগের কথা বলতে পারবো না, বাট এটা মাঠের একটা পারসেপশন, পলিটিক্যাল ফিল্ডের একটা পারসেপশন যে উনি 1/11-এ -2 এর সঙ্গে যুক্ত। তো এখন আবার নতুন করে শুরু হয়েছে যে শেখ পরিবারকে বাদ দিয়ে নতুন করে আওয়ামী লীগ যাদের হয়তো ক্লিন ইমেজ আছে, সেরকম কোনো ব্যাগেজ নাই, যাদের হাজার হাজার কোটি টাকা লোকপাট পাচারের ইয়ে নাই, ট্র্যাক রেকর্ড নাই, বা গুম মানুষকে মিথ্যা মামলায় দেওয়ার ট্র্যাক রেকর্ড নাই, অর্থাৎ যারা অ্যাপারেন্টলি ক্লিন ইমেজের পলিটিশিয়ান, তাদেরকে নিয়ে আওয়ামী লীগকে নতুন করে আবার যাত্রা শুরু করার। তো সেখানে জনাব সাবের হোসেন চৌধুরীর বাসায় এই মিটিংটা বিচ্ছিন্ন ভাবে করতে মানে ধরার কোনো উপায় নাই, এটা একই সূত্রেই আসলে গাথা হিসেবেই আমার মনে হয়। আমার মনে হয় যে বেরসা ফারহানা মন্তব্য করেছেন, কিন্তু জনাব নুরুল হক নূর শুনতে পেয়েছেন কিনা আপনি যেখানে ছিলেন সেই জায়গা থেকে বলেন। আমি একটা নতুন প্রশ্ন করেছিলাম, শেষ কমন প্রশ্ন আপনাদের জন্য, যে প্রশ্নটা হচ্ছে যে সাবের হোসেন চৌধুরীর গ্রেপ্তার, জামিন, পরে আবার ইউরোপীয় ইউনিয়নের বৈঠক, এটিকে আপনি একটি মাইনাস শেখ হাসিনা একটি অন্য আওয়ামী লীগের একটি প্রক্রিয়া, এটা আপনি মনে করেন কিনা? আপনি যে উত্তর দিচ্ছিলেন যে প্রশ্নটা, সেটা থেকে যদি শুরু করেন। আমি যেটা বলছিলাম, এইখানে আপনার এই বিদেশিদের মধ্যস্থতায় আপনার আওয়ামী লীগকে একটা অল্টারনেটিভ আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে নেওয়া কিংবা জাতীয় পার্টি, এই মেকানিজমটা শুরু থেকে চলছিল। আপনার নিশ্চয়ই মনে আছে হাসনাতরাও আপনার সেনাপ্রধানের সাথে মিটিং এর পরে ধরনের কথাবার্তা বলেছিল। সেকেন্ড হচ্ছে আপনার এই সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তারের পরে এত দ্রুত সময় জামিন পাওয়া, এটা কিন্তু পরিষ্কার যে সরকারের উপদেষ্টাদের সেখানেও 2 জন উপদেষ্টার নাম এসেছে, এবং আপনার পরবর্তীতে আমরা দেখেছি আমেরিকান এমবেসিতে 3 জন উপদেষ্টা গিয়ে মিটিং করে। আসলে এটা আমাদের জন্য লজ্জা যে আপনার আমেরিকান এমবেসিতে গিয়ে মিটিং করলে ঠিক ছিল। তো এখন সরকারের মধ্যে এই কারণে হয়তো যেটা বলেছেন যে আমরা যেটা ইউএন মিটিং এও দেখলাম, 3টা পার্টি নিয়ে গেছেন, জামাতকে, বিএনপিকে, একটা পার্টি, একটা নিউ বেবি, আপনার কোন বিবেচনায় নিল? ধরেন বিএনপি একটা বড় আছে, ধরলাম যে তাদেরকে নিয়ে গেছে সেই বিবেচনায়, কিন্তু তারপরে জামাতকে কিংবা এনসিপি-কে, তার মানে সরকার তো এই 3টা পার্টির মাধ্যমে একটা সমঝোতার নির্বাচন, সিট ভাগাভাগি নির্বাচন, যেটা রুবিন ফারহানা বলেছে যে তার এলাকায় সে যেহেতু সরকারের ক্রিটিসিজম করে, তার প্রতি নির্বাচনে কি ধরনের ট্রিটমেন্ট হয়, আমিও তো শঙ্কায় আছি, বা আমাদের প্রতি কি ট্রিটমেন্ট হয়, কারণ 3টা পার্টিকে তো সরকার ওন করছে, বাকিদেরকে তো ওন করছে না, এটা সরকার আচার আচরণে দেখা গেছে। তো এই ধরনের একটা পক্ষপাত এইদিকে একদিকে দেখা যাচ্ছে, জাতীয় পার্টির বিষয়ে নীরবতা দেখা যাচ্ছে, জাতীয় পার্টির কার্যালয় পাহারায় পুলিশ থাকে, আর্মির লোকেরা থাকে, এবং তাদের বিরুদ্ধে কথা বলতে আমাদের নিষেধ করা হয়, প্রোগ্রাম করলে সেখানে হামলা করা হয়। তো তার মধ্যে দিয়ে পরিষ্কার যে সরকার নিজেদের আমি কিন্তু এই প্রশ্নটা আপনাকে একটু পরে করতে চাইছিলাম, কিন্তু এখনই একটু করতে বাধ্য হচ্ছে, যে সেটা হলো যে আপনার উপরে কারা আঘাত করছে, কারা মারছে, ভিডিওতে এই ছবিটা কিন্তু স্পষ্ট। সেখানে আপনারা কিন্তু মামলার উদ্যোগ নিয়েছেন জাতীয় পার্টির এগেনস্টে,
জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে, এবং জাতীয় পার্টির এগেনস্টে মামলা করার ক্ষেত্রে বা জাতীয় পার্টির অফিস গিয়ে আপনারা ভাঙতে গেছেন, যেটা আমরা নুরুল হক নুরে আগে কখনো দেখি নাই, বা অভিমুখে আপনি যাত্রা করতে গেছেন, এটা একটা এক্সিকিউটিভ সিদ্ধান্ত হবে। আপনি যদি মনে করেন সেই এক্সিকিউটিভ সিদ্ধান্ত এক্সিকিউটিভ কর্তৃপক্ষের করতে হবে, আপনারা তাদের দিকে যাবেন, আপনারা জাতীয় পার্টির দিকে গেলেন কেন? মানে এবং জাতীয় পার্টিকে মানে মানে এইটা 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 কি এই কাহিনীটা কি খুব সরল নাকি? নুরুল হক নূর, আপনি জানেন যে আপনাকে আমি অনেকদিন চিনি, আমি কিন্তু আমার এই প্রশ্নটা করতে হইতেছে, আপনি কি কারণে দিয়ে সেট আপ হইলেন যে? এটাই আমি বলতেছি খালেদ ভাই, এইখানে প্রথমত মিডিয়ায় হয়তো বিষয়টা সঠিকভাবে তুলে ধরতে পারে না। দেখেন, আমরা ওই দিন প্রথম একটা মিছিল করে আমাদের মিছিল সমাপ্ত করেছি, তারপরে যখন জাতীয় পার্টির মহাসচিব এবং চেয়ারম্যান তারা যখন সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে কতগুলো মিথ্যা অ্যালিগেশন দিলেন যে তারা জাতীয় পার্টির কার্যালয় দখল করতে আসছে, প্রস্তুতি নিয়েছে, আসলে আমাদের প্রথম মিছিল তো